নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। আমুদরিয়া মানেই প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অফ দি মার্জিনাল। আমুদরিয়ার শিল্প সাধনা বিভাগে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাহিত্যিক সুদর্শন ব্রহ্মচারী। ওনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। তিনি একজন ফটোগ্রাফার, দীর্ঘ সময় রাজ্য সরকারের চাকরি করেছেন। উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হিসেবে অবসর নিয়েছেন। এখন প্রকৃতির ছবি তোলা, লেখায় তার জীবনযাপন জুড়ে। কলকাতায় বাড়ি হলেও ডুয়ার্সে একটি ডেরা রয়েছে। নদীর ধারে সেখানে অনেকটা সময় থাকেন তিনি। তার লেখা বই রয়েছে ৮টি। প্রথমেই আপনাকে বলি, আপনি কেমন আছেন স্যার? বিন্দাস থাকা উচিত, বিন্দাসই থাকি। তবে ইদানিং যা ঘটছে রাজ্যে বা পাশের দেশে, সে নিয়ে একটু বিচলিত। চিন্তাভাবনা করতে হচ্ছে যে মধ্যবিত্ত সমাজ এই প্রথম গণরোষের শিকার। গণরোষের শিকার বলতে তারা ফুটে উঠছে। গণরোষ থেকে একটা গণজাগরণের অবস্থা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই যে সমাজের মধ্যে যেটা ঘটছে সেটা নিয়ে প্রতিদিনই আমি লক্ষ্য করছি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলছি, বন্ধুবান্ধবদের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে তাদের প্রতিক্রিয়া নিচ্ছি। আমার ভেতরের যে চিন্তাভাবনা সেগুলোকে মিলিয়ে কিছু লেখার চেষ্টা করছি। যে তত্ত্বগতভাবে এটা একটা বৈপ্লবিক অবস্থা যে মধ্যবিত্ত সমাজ এইভাবে প্রতিবাদ করে না কখনো। এই প্রথম ঘটনাটা ঘটছে। তো এর যে ক্লাস অ্যানালিসিস আছে, শ্রেণী বৈষম্যের একটা ব্যাপার রয়েছে, সে জায়গা থেকে একটু অন্যরকম। যে মধ্যবিত্ত সমাজ লিড করছে, সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, তারা এই লিডারশিপে চলে আসার চেষ্টা করছে, তাদের বক্তব্য রাখার চেষ্টা করছে। কিন্তু সমস্যাটা সকলের, আপামর জনসাধারণের। তো যেহেতু আপামর জনসাধারণের সমস্যা এবং এটা চলতেই থাকলে আমাদের সমাজ কখনো এগোবে না, দেশটাও এগোবে না। সে কারণে আমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে, যেহেতু আমি প্রকৃতির সঙ্গে মিশে থাকি, প্রকৃতিরই দাবি যে সব কিছু সুন্দরভাবে চলুক। সে সুন্দরভাবে চলতে গেলে মানুষকে সুন্দরের পথে আসতেই হবে। ঈর্ষা, হিংসা, লালসা, লোভ এগুলো এমন একটা জায়গায় চলে গেছে, মানুষ দুর্নীতিটাকে জীবনযাপনের অঙ্গ করে ফেলেছে। সেই জায়গায় আমার প্রতিবাদ, আমার প্রতিবাদী সত্তা কিছু কথা বলতে আমাকে বাধ্য করছে। আমি ফেসবুকেও কিছু লিখছি এটাই, আমি অ্যানালিটিক্যাল লেখা লিখছি যে এর ভবিষ্যৎকে, এই আন্দোলনের এই ভবিষ্যতের ধরন কি হওয়া উচিত আমার মতে। যে এটা যে আলটিমেটলি নারী স্বাধীনতার জায়গায় পৌঁছানোর দরকার এবং পুরুষতন্ত্রের বিরোধিতা করা ছাড়া এই আন্দোলনের অভিমুখ একটা জায়গায় বন্ধ দরজার সামনে পৌঁছে যাবে, এটা আমার মনে হয়। সেগুলোই আমি আমার লেখার মধ্যে, আমার ভাবনার মধ্যে রাখছি। ভবিষ্যতে আরও বন্ধুবান্ধবের সঙ্গে আমি আলোচনা করে একটা কংক্রিট কিছু করার কথাও ভাবছি। তো আপনি যে লেখালেখি করছেন, আপনার মতবাদকে সম্মান জানিয়ে আমি পরের প্রশ্ন করছি। আপনি যে লেখালেখি করছেন, তাই লেখালেখি অর্থাৎ আপনার এই বই প্রকাশের শুরু কবে থেকে? বই প্রকাশ 2017 সালের জানুয়ারি মাস থেকে হয়েছে, শুরু হয়েছে। তো আপনার যে প্রথম বই নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, প্রথম বই নৈশব্দ খেলা করে। আচ্ছা। এখানে নেই, তো আমার কাছেও নেই। সেটা হচ্ছে 2013 থেকে 2015 এই সাল, 2 বছর কি 2.5 বছর সময়ের মধ্যে আমি একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে ছিলাম আমার জীবনের। সেই সময়টাকে মাথায় রেখে লিখতে লিখতে 25 বছর পিছিয়ে গেলাম, মানে আমার কলেজ জীবনে। তখন আমি ছাত্র রাজনীতি করতাম, তখন পৃথিবীটাকে একভাবে দেখতাম। তার আগে আমি বিজ্ঞান চর্চা করব বলে ঠিক করেছিলাম, একভাবে দেখতাম। 2013 সালে এসে আমি দেখলাম যে আমি
সরকারি চাকরিতে থাকতে থাকতে মরে যাচ্ছি। আমাকে বাঁচার পথ খুঁজতে হবে। সে বাঁচার পথ খুঁজতে গিয়েই আমার দৈনন্দিন জীবন চর্চাটাকে নিজেই নিরীক্ষণ করা যাতে সেটা করতে শুরু করলাম, সেটাই আমি লিখলাম। কিছু হয়েছিল আপনার জীবনের সঙ্গে? হ্যাঁ, জীবনের সঙ্গে, এই তো মানুষের সঙ্গে। আমি যখন ছাত্র রাজনীতি করতাম, হাজার হাজার মানুষের ছাত্রদের সঙ্গে মিশতাম। সেখান থেকে আমি নিজেকে, যখন সরকারি চাকরিতে এলাম, সেখান থেকে অন্য জাতীয় মানুষের সঙ্গে মিশতে শুরু করলাম। মানে মাটির সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ, তাদের সঙ্গে মিশতে শুরু করলাম। অনেক কিছু অভিজ্ঞতা হলো, জানা হলো। এর সঙ্গে সঙ্গে আমার ফটোগ্রাফি, প্রকৃতি অবজারভেশন রয়েছে। তো এই তিনটে দিক মিলে আমার জীবনটা পাল্টে যাচ্ছিল। তা সেটা যখন লিখতে গেলাম, তখন স্বাভাবিকভাবে অতীতের রেফারেন্স এসে যাচ্ছে, ভবিষ্যতে কী চাই সেটাও এসে যাচ্ছে। তো অনেক কথা, কিন্তু অত কথা বলা যাবে না, তাই নৈঃশব্দ খেলা করে। আমার ভেতরে যে নৈঃশব্দটা খেলা করছে, তার শুধু উপরিতলের যে কথাগুলো, সেগুলোই আমি লিখে ওই বইটা দেখতে দিলাম বন্ধুবান্ধবদের। ওরা বললো, আর এটা বই হয়ে গেছে। আমি ভাবিনি বই হয়ে গেছে, আমি এখনও ভাবি না ওরা কি বই হয়েছে, মনেও নেই। কিন্তু ওটা হয়েছে। ওটা যেটা হয়েছে, যেহেতু আমার জীবন থেকে নেওয়া। আরেকটা হচ্ছে যে, আমি যেহেতু সাহিত্যিক কখনো হওয়ার কথা ভাবিনি, তখন যখন লিখতে গেছি, ছোট ছোট বাক্যে সহজ সরল কথায় লিখতে গেছি, এবং কথাগুলো বেশিরভাগই সুরেলা হয়ে গেছে। একদিকে যেহেতু আমি রবীন্দ্র মানে সান্নিধ্যে অনেকক্ষণ, মানে রবীন্দ্র সাহিত্যের মধ্যে ঘোরাফিরি করেছি বা শান্তিনিকেতনে থেকেছি, তার একটা প্রভাব পড়েছে। যার জন্য আমার কথার মধ্যে এসে গেছে, সুরেলা শব্দ আছে। আর যেটা আছে, দেখাশোনার যেহেতু অন্যরকম একটা দিক, ফিলোসফি রয়েছে আমার লেখার মধ্যে। প্রকৃতি প্রেম একটা আমার দেখার, অর্থাৎ দর্শন, জীবন দর্শন, মানুষ এবং প্রকৃতির সঙ্গে ইন্টারাকশানের যে প্রভাব, সেটাই মূলত ওটাই রয়েছে। তাই নামটা ওই রকমই, এবং তার প্রচ্ছদ এই ডুয়ার্সের গাছের ছবি দিয়ে। আমার সমস্ত প্রচ্ছদই কিন্তু আমারই ছবি। আচ্ছা, ভীষণ ভালো। তা আপনি যে চাকরি করতেন, আপনি আপনার কর্মরত জীবনের কোনো অভিজ্ঞতা আমাদের সাথে যদি ভাগ করেন? হ্যাঁ, ভাগ করার ইচ্ছে আছে। যেহেতু 30 বছর চাকরি করেছি এবং মাটির মানুষের সঙ্গে কাজ করেছি, তো সেই অভিজ্ঞতা আমার লেখার অবশ্যই ইচ্ছে আছে। একটা অভিজ্ঞতা বলি, আমি যখন লাভপুরে চাকরি করতাম, শান্তিনিকেতন থেকে 26 কিলোমিটার স্কুটারে যেতাম আসতাম। ওই একদিক দিয়ে যেতাম, পূর্ব দিক দিয়ে, আর পশ্চিম দিক দিয়ে ফিরতাম বিকেলে। তো ওই রাস্তায় যেতে যেতে এক একটা বাঁক পেরিয়ে গেলেই মনে হতো তারাশঙ্কর দাঁড়িয়ে আছে, কোথাও মনে হতো যে তারাশঙ্করের চরিত্র দাঁড়িয়ে আছে, কোথাও আমি তালগাছের গোড়ায় দাঁড়িয়ে আমি ওই চরিত্রগুলো কথা শুনতে পেতাম, ছবির মতো দেখতাম। এটা চাকরি জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমার। বাহ, ভীষণ ভালো। আপনি এখন কি লিখছেন? এই মুহূর্তে বললাম গোড়াতে যে এখন যে জনজাগরণ, এটার ক্লাস অ্যানালিসিস 1 নম্বর, এবং এটার অভিমুখ কি হতে পারে এবং কি হওয়া উচিত, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। এবং বাংলাদেশে যে একটা তথাকথিত বিপ্লব হয়ে গেল, এই দুটোর কাঁটাতারের ওপারে বিপ্লব আর এপারে গণজাগরণ, এই দুটোকে মিলিয়ে আমি আর এই সুকুমার বাড়ই, ইটাহার কলেজের ইতিহাসের অধ্যাপক, দুজনে আমরা একটা ডায়েরি করছি, বিপ্লবের ডায়েরি, গণজাগরণের ডায়েরি, প্লাস তার সঙ্গে পলিটিক্যাল অ্যানালিসিস এবং হিস্টোরিক্যাল জাগরণের মানে যা কিছু আছে তার প্রেক্ষিতে একে বিচার করা। এইটা আমরা শুরু করেছি। আর রোজই রয়েছে যে প্রকৃতি আমি দেখি, নদী দেখি, গাছ দেখি, ঘাস দেখি, ফুল দেখি, সেগুলো আমাকে যা দেয় সেগুলো নোট করি, এই আর কি। ভীষণ সুন্দর। তাই লেখালেখির সঙ্গে ফটোগ্রাফি, এটা কবে থেকে কিভাবে আপনার জীবনে জুড়ে গেল? ফটোগ্রাফি যখন ছাত্র রাজনীতি ছেড়ে বেরিয়ে আসছি, তো ওই টালমাটাল আমার ভেতরে টালমাটাল, তখন কি করব। আমি তখন থিয়েটার বেশি দেখতাম, কলকাতায় থাকছিলাম, আর আর্ট এক্সিবিশন দেখতাম, ফটোগ্রাফি এক্সিবিশন দেখতাম। তো রোহিত বসু উত্তরবঙ্গে ছিল, এখানে ও আর বন্ধু,
ও আমাকে বললো যে তুমি চলো বেনুদার কাছে নিয়ে যাই, তুমি ফটোগ্রাফি শেখো, তোমার ছবি তোলার যখন নেয়। তো ওখানে ফটোগ্রাফি শিখতে গেলাম, কিন্তু আর্ট ফটোগ্রাফির দিকে নেয়। তখন আমি তো চাকরি করব না জানি, আবার পলিটিক্স তো ছেড়ে দিতে বাধ্য হচ্ছি, আর কম্প্রোমাইজ করা যাচ্ছে না বলে। কিন্তু ওই পিরিয়ডে ফটোগ্রাফিটা ওইভাবে ছিল। তো তারপর তো ধীরে ধীরে ওই ক্যামেরা গেল, ফিল্ম গেল, রিল গেল, আমার ডার্করুম চলে গেল, প্যাশনটা ছিল। এখন আমি প্রকৃতির মধ্যে ঘুরি, প্রকৃতি যেমন দেখায় আমাকে, আমি সেরকম 2-4টে ক্লিক করে নিন। একদমই তাই, এইগুলো সব ওই ক্লিক এগুলো। আচ্ছা, ভীষণ সুন্দর। তা এবারে আপনার কাছে জানতে ইচ্ছে করছে আপনার পরিবার সম্পর্কে কিছু কথা। আমার পরিবার, ইমিডিয়েট পরিবার বলতে আমার বউ আছে, ছেলে আছে। কলকাতায় ছেলে চাকরি করে, কলকাতায় আছে। আমার বউ সরকারি চাকরি করেছে, রিটায়ার করেছে, ওখানে থাকে, মাঝে মধ্যে এখানেও আসে। আমাদের বিভিন্ন জায়গায় বেড়াতেও যাই, আমাদের শান্তিনিকেতন বাড়ি আছে, ওখানে গিয়েও থাকি। ভীষণ ভালো। আর সেও লেখালেখি চেষ্টা করছে, তার অনেক পুরনো পরিবার, তার পরিবারের ইতিহাস লেখার চেষ্টা করছে। তার সঙ্গে অন্যান্য চর্চাও আছে, প্রচুর পড়াশোনা করে, আমার 1000 গুণ পড়াশোনা করেছে। আপনার একই ছেলে? একটাই ছেলে। আর জন্মসূত্রে আমি সন্ন্যাসীর ছেলে, আমার পদবীটা ব্রহ্মচারী। তো আমি কোনো হিন্দু রিচুয়ালস আমি দেখিনি পরিবারে, আমি জানিও না। একেশ্বরবাদী শঙ্করাচার্যের সরস্বতী সম্প্রদায়ের শিষ্য হচ্ছে আমার বাবা। মা 100 বছর পেরিয়ে গেছে, 100+ চলছে। বাবা মারা গেছেন কিছুদিন আগে। মা এখনো আছে? হ্যাঁ, একদম। ভীষণ ভালো। তো স্বাভাবিকভাবে আমার ইনক্লিনেশনটা কোনো তথাকথিত ধর্মের প্রতি আমার কোনো আনুগত্য নেই, সে কারণে কারোর প্রতি কোনো আনুগত্য নেই আমার পৃথিবীতে। আমি অনুগত প্রকৃতির কাছে। বাহ, খুব সুন্দর একটা চিন্তা ভাবনা। তবে আপনি এখন কি ধরনের বই পড়ছেন? আমি বই পড়ছি, একটা হচ্ছে ফিলোজফি, আমার দেশের ফিলোজফি, বিদেশের যারা ফিলোজফি উপর লিখেছেন তাদের লেখা পড়ি। এখন মূলত ইংরেজি বই বেশি পড়া হয়, বাংলা বই এখন কমই পড়া হয়, যদিও আগে বাংলা বই বেশি পড়তাম, ইংরেজি বই বেশি পড়া হয়। আর বাংলা কিছু কবিতার বই পড়ি, বন্ধুরা আছে, আমার ক্লাসমেট আছে, যেমন সৌমিত বসু, ও সারা ওয়েস্ট বেঙ্গলে ঘুরে বেড়ায়। আচ্ছা, আমার ক্লাসমেট কমল ঘোড়া আছে, ওরা ভালো লেখে। অভিজিৎ বেরা আমার জুনিয়র অফিসার, ও লেখে। তারপরে উপন্যাস লেখে, বা আরও নানাবিধ সাহিত্য অনেকেই করে। তার মধ্যে গল্পকথা বলে একটা ম্যাগাজিন আছে, জলঘড়ি বলে একটা ম্যাগাজিন আছে। এই দুটো ম্যাগাজিন আমি ওদের সঙ্গে যুক্ত, ওদের প্রত্যেকে যারা ওখানে লেখে তাদের আমি পড়ি। আর এছাড়া অহনা বিশ্বাস বর্ধমানে পড়ায়, শান্তিনিকেতনে থাকে, ও অন্য রকমভাবে চিন্তাভাবনা করে লেখে, ওর সব বই আমি পড়ি। এবং আমি আসার চেষ্টা করি প্রতি মাসে একটা করে বই কিনে কাউকে উপহার দিতে, যে বই পড়ে, মানে বই পড়াটা যাতে অভ্যেসের মধ্যে রাখি, এটাই করি আমি। ভীষণ ভালো উদ্যোগ। আচ্ছা, তাহলে এবার আপনাকে যে প্রশ্নটা করার, আপনার কর্মজীবন, আপনি তো চাকরি বাকরি করতেন, তো এই কর্মজীবন আর লেখালেখি দুটো কি পাশাপাশি ব্যালেন্স করে কিভাবে? না, আমি যখন লিখবো ঠিক করলাম 2013, তারপর 2.5 বছর গেল প্রথম সেন্টেন্সটা পেতে। আচ্ছা, ডায়েরিতে লিখলাম যে হ্যাঁ এবারে লেখা যেতে পারে, এই সেন্টেন্সটা আমার কোনো লেখায় থাকতে পারে। অর্থাৎ হয়ে গেল 2015 মাঝামাঝি। তখন আমি আমার চাকরির জীবনের শেষের দিকে এসে গেছি। তখন আমি মানে কি বলা যায়, প্রশাসনিক, আমার দপ্তরে প্রশাসনিক কাজে যুক্ত হয়ে গেলাম। জনগণের সঙ্গে প্রত্যক্ষভাবে আর যোগাযোগ রাখার দরকার হচ্ছে না, তখন চাপ কমে গেল। তো এই সময় তখন আমি নিজেকে পাল্টে নিচ্ছি। আমি তখন কুলিক নদীতে যেতাম রোজ, এবেলা ওবেলা, কুলিকের জঙ্গলে, ওই জঙ্গলের সঙ্গে কথা বলা আর কি, ওটাই করতাম। আর অফিসে কাজ করতাম, গান চলতো হালকা করে, মিউজিক, আর বই পড়তাম, 2-4টে সেন্টেন্স লিখতাম। এই করতে করতে 2017-তে, অর্থাৎ 1.5 বছর পরে, আমার ওই ডায়েরির থেকে, পাতা থেকে 500-600 পাতার ডায়েরি থেকে 100-2 পাতার একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি হলো। 2জন বন্ধু পড়ে বললো, আরে এটা বই হয়ে গেছে, তুই বই ছেপে দে। আমি কি টাইটেল কি দেবো,
কি করব ভাবছি, যখন প্রুফ হয়ে গেছে তখন তারপরে আমি নামটা ঠিক করে দিলাম। ওই জঙ্গলে ঘুরতে ঘুরতে নৈশব্দ খেলা করে হ্যাঁ। কথাটা মাথায় এসে গেল, আমি পাঠিয়ে দিলাম। ব্যাস। খুব এই। সুন্দর। তো এখানে অনেকগুলো বই আছে, আমরা দেখতে পাচ্ছি মাধব কেশবের পৌন্ড্রবর্ধন পরিক্রমা, এটা মূলত রায়গঞ্জের ডায়েরি চ্যাপ্টার। এটা রায়গঞ্জের। হ্যাঁ, এটা আমরা ক্ষুধার সিরিজ তৃষ্ণা- লিখবো। এটা পৌন্ড্রবর্ধন মানে পূর্ববঙ্গ বা বর্তমানে যে বাংলাদেশ, আর এখানে যে দিনাজপুর, এটা হচ্ছে পৌন্ড্রবর্ধন এলাকা। আচ্ছা, তো প্রাচীন এলাকা। এই এলাকাগুলো আমরা যে কিভাবে ঘুরছি, এখনকার মানুষ কিভাবে বেঁচে আছে, কি দেখছে, বিভিন্ন রকম মানুষ, খেটে খাওয়া মানুষ, চাকরি করা মানুষ, বেকার মানুষ, সাহিত্যিক মানুষ, সবারই চিন্তা ভাবনা তুলে এনে আমরা পাট পাট করে করছি। এটা শুরু করেছি আর কি সবে, রায়গঞ্জের ডায়েরি। এরপর আমরা বালুঘাটের ডায়েরি লিখবো, পূর্ব দিনাজপুরের লিখবো, এইভাবে আর কি। আচ্ছা, আচ্ছা। তারপরে আছে ক্ষুধা তৃষ্ণা মৃত্যু ও প্রেমের গল্প। হ্যাঁ, এটা বোধহয় বছর দুয়েক আগে ছাপা হয়েছে। এ তো বলেই দিয়েছি, ক্ষুধা তৃষ্ণা মৃত্যু ও প্রেম, চারটে আপনার- বিষয় নিয়েই লেখা, আচ্ছা, ক্ষুধা তৃষ্ণা মৃত্যু এবং প্রেম, এবং প্রত্যেকটা রিলেটেড। প্রেমের সঙ্গে ক্ষুধা রিলেটেড, তৃষ্ণা রিলেটেড, মৃত্যু রিলেটেড। একদমই। একটা সময় প্রেম ইকুইভ্যালেন্ট টু মৃত্যু। হ্যাঁ, আপনার জীবনে কখনো প্রেম এসেছিল? হ্যাঁ, প্রেম আসে, প্রকৃতি যখন আছে প্রেম তো থাকবেই। বেশ। আচ্ছা, কবি মানে অনেকে মনে করেন যে নেশা করতে হয়। আমি কবি নই। আপনি সাহিত্যিক, তো আপনার কি মত যে আপনি কি কোনো নেশা করেন? হ্যাঁ, নেশা তো করি, নেশা না করলে হবে কি করে? আমি তো প্রকৃতির মধ্যে ডুবে থাকি, সেটাই বড় নেশা। তার সঙ্গে আমি যখন মানে একেবারে গাঢ় সময় আমি সুরাপান করি, আচ্ছা, আমার চিন্তা ভাবনাগুলোকে একমুখী করার জন্য। বাহ। তার মানে আপনি মনে করেন যে নেশা করলে পরে যে নেশার দ্রব্য সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ বছর ধরে এর মাত্রা ঠিক করেছে, যেটা মানুষকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে পারে। আমাদের জীবনের উদ্দেশ্য তো আনন্দ পাওয়া, প্রত্যেক মানুষের। আর কিছু পাওয়ার নেই মানুষের জীবনে। অতএব ওটাকে পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো মানুষ করার চেষ্টা করেছে। যার জন্য গান, কবিতা, গান, ছবি সবই এসছে আনন্দের জন্য। নেশাটাও সেরকম। বেশ, আপনার সাথে কথা বলে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভীষণ ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। আপনি আরো ভালো ভালো বই লিখুন, আমাদের উপহার দিন। আমরা যারা বইপ্রেমী মানুষ তারা অবশ্যই আপনার বই পড়ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনার সাথে আমাদের ধন্যবাদ, খুবই ভালো লাগছে। একদমই আবার নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে, আলাপ হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার। আবার নমস্কার।